এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। অনেকেই তার পরাজিত হওয়ার ভয়ে অনেকে নির্বাচন বর্জন করে নিচ্ছে। শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে যদি কেউ আসলে নির্বাচন বর্জন করে থাকে, সেক্ষেত্রে আসলে এটাতে আমাদের কোনো কিছু বলার নেই। জ্যাকসুতে কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন ছাত্রদল সংসপ্ত সম্প্রীতি ঐক্য প্যানেলের। পরাজয়ের ভয়েই বয়কট দাবি ছাত্র শিবির ও স্বতন্ত্র প্রার্থীর। ভোট শেষে চলছে গণনা। ফেব্রুয়ারির নির্বাচনে একমত সব দল, বলছে বিএনপি। ৩০০ আসনের প্রার্থী নিয়ে কাজ করছে জামায়াত। রাজনীতিতে এজেন্সির প্রভাব বন্ধের দাবি এনসিপির। পলাতক আসামিদের গ্রেপ্তার না করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষোভ। গ্রেপ্তারের সক্ষমতা নেই তদন্ত সংস্থার, জানালো প্রসিকিউশন। কক্সবাজারে মহেশখালীর দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান। সন্ত্রাসীদের গোপন আস্তানা থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার। এবং 3 দিন আটকে থাকার পর নেপাল থেকে দেশে ফিরল জাতীয় ফুটবল দল। এশিয়া কাপে রাতে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে লিটন মুস্তাফিজরা। আপনারা শুনছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। প্রথমেই স্বাগত জানাচ্ছে এখন সন্ধ্যায় পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি মশিউর অনিক এবং আমি তানজিলা খান মেম। অনেক পক্ষ বিপক্ষের মধ্য দিয়ে সারা দিন কিন্তু আসলে জাকসুর নির্বাচন হয়েছে এবং ভোট গ্রহণ শেষ হওয়ার পর এখন ভোট গণনাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। ভোট গণনা সেখানে চলছে। আমরা শিরোনামেই কিন্তু বলছিলাম যে কয়েকটি পক্ষ কিন্তু ছাত্রদল সহ সম্প্রীতি ঐক্য প্যানেলের কয়েকটি পক্ষ তারা কিন্তু এই নির্বাচনকে বর্জন করেছেন এবং ছাত্র শিবির কিংবা স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা বলছেন এই সময়টাতে এসে আসলে নির্বাচন বর্জন করা কতটুকু যৌক্তিক, কারণ তারা হেরে যাওয়ার ভয়েই আসলে নির্বাচন বর্জন করছে। এরকম কিন্তু দুই পক্ষ থেকেই কথা এসেছে। আমরা বিস্তারিত জানার জন্য যুক্ত হব সহকর্মী ইস্তিফাত শাহরিয়ারের সঙ্গে। তিনি আছেন নির্বাচন কমিশনার অফিসে এবং এর সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী হাসিব বিল্লাহ, তিনিও রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শুরুতেই আমি ইস্তিফাতের কাছে জানতে চাইব, ইস্তিফাত, কত শতাংশ ভোট কাস্টিং হলো এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণায় কতটা সময় লাগতে পারে বলে আপনার মনে হচ্ছে? ভোট গণনা যেহেতু এবার হাতে গণনা করা হবে, মেশিন দিয়ে নয়, সেক্ষেত্রে বেশ সময় লাগার কথা। এখন পর্যন্ত সবগুলো কেন্দ্রের যে ব্যালট সেটি এখানে এসে পৌঁছায়নি। আমরা দেখেছি 21টি হলের মধ্যে 15টি হলের ব্যালট এখানে এসে পৌঁছেছে। আমরা একটু দেখাতে চাই, আরেকটি হল এসেছে, আরেকটি হলের ব্যালট নিয়ে গাড়ি এখানে এসেছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে আজকে যে হলগুলো থেকে ব্যালট পেপারগুলো বক্সগুলোকে নিয়ে আসা হয়েছে, সেক্ষেত্রে সামনে পিছনে পুলিশি পাহারা দিয়ে খুব নিরাপত্তার সাথে নিয়ে আসা হয়েছে এবং এখানে যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তারাও এখানে এসে অপেক্ষা করছেন। আমরা ডাকসু নির্বাচনের সময় যেটি দেখেছি, ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি হলগুলোতে হল সংসদ নির্বাচন এবং সেখানে একটি প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় সংসদে কারা কত ভোট পেয়েছেন। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনে আমরা সেটির ভিন্নতা দেখছি। জাকসু নির্বাচনে আমরা যেটি দেখছি যে সেক্ষেত্রে এরকম কিছু হয়নি। আমরা হলগুলোতে ঘোষণা করতে দেখিনি। আমরা দেখেছি কেন্দ্র থেকে বের করে নিয়ে এসে যে বাক্সবন্দি করে ক্লোজ করে তা এখানে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় যেই জায়গাটি রয়েছে জাকসু নির্বাচন কমিশন কার্যালয় সেখানে নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে মূলত ঘোষণা করা হবে। যদিও আমরা যে ভোট কাস্টিং এর যে হার সেটি প্রায় সবগুলো হলে পেয়ে গেছি ইতিমধ্যে। মেয়েদের যে 10টি হল রয়েছে সেগুলো তো আমাদের কাছে তথ্য রয়েছে। সেক্ষেত্রে নব ফয়জুন্নেসা হলে মোট ভোটার যেখানে 280, সেখানে 170 জন ভোট দিয়েছেন। দেখতে পাচ্ছেন খালি ব্যালটও রয়েছে, অর্থাৎ
যতগুলো ব্যালট বক্স নিয়ে যাওয়া হয়েছে সবগুলো কাজে লাগেনি এবং এখানে কাগজপত্র থেকে শুরু করে সবগুলো কিন্তু রয়েছে। এবং আমরা দেখেছি একটি হলে একাধিক গাড়িতে করে নিয়ে আসা হয়েছে, আবার একটি গাড়িতে করে সব নিয়ে আসারও বিষয়টি আমরা দেখেছি। নির্বাচন কমিশনতে আর যারা কর্মকর্তা রয়েছেন নির্বাচনী ব্যবস্থার সাথে, এখন পর্যন্ত এখানে 21টি হলের মধ্যে 15টি হলের যে ব্যালট বক্স সেটি এখানে নিয়ে আসা হয়েছে। বলছিলাম বেগম খালেদা জিয়া হলে যেখানে মোট ভোটার 409, আর সেখানে ভোট পড়েছে 289টি। এবং আমরা অন্যান্য যদি হলের কথা বলতে চাই, মৌলানা ভাসানী হলে সেখানে 74.7% ভোট পড়েছে, যেখানে মোট ভোটার 514 জন। এবং আমরা যেটি দেখছি তুলনামূলকভাবে ছেলেদের হলগুলোতেই বেশি ভোট পড়েছে। মেয়েদের যে 10টি হল এবং ছেলেদের 11টি হল, মোট 21টি হলের মধ্যে 16টি হলের যে ব্যালট বক্স সেটি ইতিমধ্যে চলে এসেছে এবং এখান থেকে কেন্দ্রীয়ভাবেই জানা যাবে আসলে কে হচ্ছে ভিপি, কে হচ্ছে জিএস, কে জিএস, নারী পদে কে, পুরুষ পদে কে। সব তথ্যের জন্য আসলে আমাদের একেবারে মধ্যরাত পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হতে পারে। এখন পর্যন্ত যেহেতু সবগুলো কেন্দ্রের ব্যালট বক্স এখানে নিয়ে আসা হয়নি, তারপরে গণনা শুরু হবে। ম্যানুয়ালি যেহেতু গণনা করা হবে, একটু সময়ও লাগবে। সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই পরবর্তী তথ্য দিতে পারবো। কখন নাগাদ আসলে গণনা শুরু হবে সেটি এখনো সেভাবে বলা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে জাকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে সবশেষ। সিফাত শাহরিয়ার যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। অনেক আপনার মনে আছে 2 দিন আগে যখন ডাকসুর ফলাফল দিল, ফলাফল আসতে আসতে একদম ভোররাত পর্যন্ত হয়ে গেছিল, সারা রাত উৎকণ্ঠা উত্তেজনা কাজ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রার্থী, ভোটার সকলের মাঝে তো ছিলই, পাশাপাশি সাধারণ মানুষেরও ছিল। সেই জায়গা থেকে জাকসুর ব্যাপারটা কিন্তু আরো অনেক বেশি উত্তেজনা কাজ করছে, কারণ 33 বছর পরে জাকসু নির্বাচন হচ্ছে। আপনার মধ্যে একটা উত্তেজনা দেখতে পাচ্ছি। আসলে উৎকণ্ঠা উত্তেজনার মধ্যেই এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন যেহেতু। এবার একটু চলে যেতে চাই, আমাদের সাথে যুক্ত আছে দেখতে পাচ্ছি সাজিদ আরাফাত, হাসিব বিল্লাহ যুক্ত আছেন আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, এবং সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাজিদ আরাফাত। তবে শুরুতে হাসিব বিল্লার কাছে যেতে চাই। হাসিব বিল্লাহ, ভোট গণনার কাজ তো চলছে, তো এখন পর্যন্ত সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং ভোট গণনার সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? অনেক, এই তাজউদ্দিন হলে ভোট গ্রহণ শেষ হয়েছে মূলত 6:30টায়। তারপরে ভোট সেই ব্যালট বাক্সগুলো সমন্বয় করায় এবং কতজন ভোটার কতজন ভোট দিল এবং কতটা ব্যালট নষ্ট হলো সে বিষয়গুলো একেবারে পর্যবেক্ষণ করে হিসাব নিকাশ শেষ করে এখন মোটামুটি প্রস্তুত এই ব্যালটগুলো হলে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ সিনেট ভবনে নিয়ে যাওয়ার জন্য। তার আগে আপনাকে দেখাতে চাই যে এখানে মূলত শিক্ষার্থীরা অবস্থান করছেন, এখানে শিক্ষক কর্মকর্তারা অবস্থান করছেন। মূলত এই যে এখানে দেখা যাচ্ছে এইখানে মোট 8টা ব্যালট বাক্স রয়েছে, এর মধ্যে 4টা ব্যালট বাক্স কেন্দ্রীয় ছাত্র সংসদের এবং 4টা ব্যালট বাক্স হল সংসদের। এই প্রত্যেকটি ব্যালট বাক্সে একেবারে শক্তভাবে এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনোভাবেই এখানে শিক্ষার্থীদের সামনেই সবগুলো ব্যালট বাক্স বন্ধ করে দিয়ে এবং সেগুলো এখন এখান থেকে নিয়ে যাওয়া হবে, সে প্রস্তুতি এখন পর্যন্ত সব সম্পন্ন হয়েছে। আমি আপনাকে যদি জানিয়ে রাখি, এই শহীদ তাজউদ্দিন আহমেদ হলে মোট ভোটার সংখ্যা মূলত 947 জন এবং এখানে ভোট কাস্ট হয়েছে, ভোট দিয়েছেন 752 জন এবং এখানে ভোট শতাংশ যদি বলি তাহলে 79.40%, যদিও নষ্ট হয়েছে মাত্র 4টি ভোট। আপনাকে জানিয়ে রাখি যে বেশিরভাগ এখানে প্রত্যেকটা হলেই কিন্তু একাধিক ব্যালট পেপার নিয়ে আসা হয়েছিল, যদিও শিক্ষার্থীরা বিভিন্ন অভিযোগ করছিলেন। মূলত এখানে 947 ভোটারের বিপরীতে 1000 মূলত ব্যালট পেপার নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ 4টা ভোট নষ্ট হলে এবং 752 জন ভোট কাস্ট হলেও কিন্তু এখানে ফেরত যাবে 248টা ব্যালট পেপার, যেগুলো মূলত ব্যবহার হয়নি সেগুলো সিলগালা করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে সেই সিলগালা মূলত আলাদা একটি বাক্সে ভরা হয়েছে এবং এই সবগুলো মিলিয়ে এই শিক্ষার্থীরা মূলত পাহারা দিচ্ছেন কোনোভাবেই যেন কোনো অনিয়ম না হয় এবং এই শিক্ষার্থীরা এবং সেখানে রয়েছেন তাদের প্রার্থীর এজেন্টরা, এরা মূলত এই কেন্দ্রীয় সংসদ যেখানে ভোট গণনা হবে সেখানে এই ব্যালটগুলো পৌঁছে দিবেন। সেই পরিস্থিতি এখন পর্যন্ত রয়েছে। আমরা এই তাজউদ্দিন হলের খবরাখবর জানাচ্ছিলাম। এই ছিল অনেক এখানকার খবর।
হাসিব বিল্লার থেকে জানছিলাম মেম হাসিব বিল্লাহ যেমনটা বলছিলেন, আসলে আমি একটু সব শুরু প্রেক্ষাপটে চলে যাই। 9টা বাজে ভোট শুরু হওয়ার কথা ছিল, 30 মিনিট সেখানে দেরি হয়ে যায়। এর পরবর্তীতে নানা উৎকণ্ঠা উচ্ছ্বাস সবকিছুর মধ্যে কিন্তু নির্বাচনের এই ফল গণনার সময়টা কিন্তু চলে আসলো। এবারে আমরা যাব সাজিদা রাফাতের কাছে। তিনি আছেন কাজী নজরুল ইসলাম হলে এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আরও এক সহকর্মী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন হোসেন জাহিদ। তবে শুরুতে সাজিদের কাছে জানতে চাই, সাজিদ, আমরা যেটা বলছিলাম যে সকাল 9টা থেকেই তো ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু কাজী নজরুল ইসলাম হলে আমরা জানতে পেরেছি যে ভোট গ্রহণ দেরিতে শেষ হয়েছে। দেরিতে শেষ হওয়ার কারণ কি? এই কেন্দ্রে কি সঠিক সময় ভোট শুরু হয়নি, না কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ভোটারদের? আমার অন্য সহকর্মীরা ভোট গণনার খবর বলছিলেন, আমি আসলে ভোট এখনো প্রদানের খবর বলতে চাই। কাজী নজরুল ইসলাম হলে আমরা জানি যে 991টি ভোট রয়েছে, অন্যান্য হলগুলোর তুলনায় বেশ কিছুটা বেশি। এইমাত্র আমরা দেখলাম এখানে সবশেষ 810টি ভোট পড়েছিল বলে আমরা জানতে পেরেছি। এখনও কিন্তু ভোট দিচ্ছেন। আমরা একটু দেখাতে চাই, এই যে এখানে 16টি বুথ রয়েছে, 16টি বুথেই কিন্তু বেশ কয়েকটি বুথে এখনও কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। তারা যে ব্যালট পেপারটি নিয়েছেন সেটি নিয়ে পছন্দের প্রার্থীকে এখনও কিন্তু তারা ভোট প্রদান করছেন। এবং আর কিছুক্ষণ পরেই হয়তো, আমরা কিছুক্ষণ আগেই লাইন দেখেছিলাম বেশ কয়েকজনের, শেষ মুহূর্ত পর্যন্ত যে কয়েকজন ছিল তাদের কিন্তু ভোট এখনও নেওয়া হচ্ছে। তারা আমরা দেখানোর চেষ্টা করছি এখনও কিন্তু ব্যালট বাক্সে তারা তাদের ভোট প্রয়োগ করছেন। কেন দেরি হলো আসলে এই বিষয়টি হলো যে দুপুরের পর থেকে কিন্তু এখানে চাপ বাড়তে থাকে। সকালের দিকে কিছুটা কম থাকলেও আমরা মাঝখানে দুপুরে বৃষ্টি হয়েছে, অভিযোগ পাল্টা অভিযোগ, নানান ধরনের বিষয় ছিল আজকে। সেই জায়গা থেকে আমরা দেখেছি এখানে দুপুরের পর থেকে কিন্তু এই যে আবাসিক অনাবাসিক যে শিক্ষার্থীরা ছিল তাদের চাপটা কিন্তু ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। এবং বলছিলাম যে 991টি ভোট, এটি কিন্তু জাহাঙ্গীরনগরের হলগুলোর মধ্যে এই হলে কিন্তু বেশ অনেকটাই বেশি, অর্থাৎ যে কয়েকটি হলে বেশি ভোট তার মধ্যে অন্যতম একটি। এবং বিকালের পর থেকেই চাপ বাড়তে থাকে এবং 5টা পর্যন্ত ভোট দেওয়ার নিয়ম থাকলেও 5টা পর্যন্ত যারা এই গ্রাউন্ডের মধ্যেই ছিল, অর্থাৎ হলের গেট পর্যন্ত ভোট একদম লাইন ছিল, তারা কিন্তু সবাই ধীরে ধীরে পরবর্তীতে এখানে প্রবেশ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবং অন্যান্য হলগুলো কিন্তু এখন পর্যন্ত 11টি হলের ব্যালট নির্বাচন কমিশন কার্যালয়ে কিন্তু জমা দেওয়া হয়েছে। সেখানে আর কিছুক্ষণ পরে হয়তো ভোট গণনার কাজ চলবে। আমরা দেখেছি ফজিলতুন্নেসা হল কিংবা তারামন বিবি হল সহ অন্যান্য মাওলানা ভাসানী হল, প্রত্যেকটিতে কিন্তু যে ভোট পড়েছে তার সংখ্যা জানানো হয়েছে। আমরা এই যে জাকসু নির্বাচনের যে দীর্ঘদিনের যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার পর কিন্তু খুব আনন্দ উৎসাহের মধ্যেই কিন্তু এখানে ভোটাধিকার প্রয়োগ করছেন শিক্ষার্থীরা। সেই উচ্ছ্বাসটি আমরা দেখতে পাচ্ছি এখনও, অর্থাৎ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও যারা লাইনে ছিলেন তারা কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তাদের যে প্রথমবারের মতো যে ভোট প্রয়োগ করছেন অনেকেই, সেটিতে কিন্তু তারা অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন। এবং তাদের পছন্দের যে প্রার্থী রয়েছে, যাদের হাত ধরে শিক্ষার্থীদের আগামী দিনে অধিকার রক্ষা হবে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রক্ষা হবে, তাদেরকেই তারা পছন্দ মতো ভোট দিয়েছেন এবং এখনও কিন্তু এখানে দিচ্ছেন এবং একটু পরেই হয়তো বা শেষ হয়ে যাবে। এই ছিল আমার কাছে কাজী নজরুল ইসলাম হল থেকে সবশেষ খবর। রাফাত যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে এবং তিনি বলছিলেন যে অনেকেই প্রথমবারের মতো ভোট দিয়েছেন আজ জাকসু নির্বাচনে। স্বাভাবিকভাবে যেহেতু এতটা দীর্ঘ সময় পর জাকসু নির্বাচন হলো, তো যারা এখন বর্তমান শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু প্রথমবার ভোট দিবেন, এটি স্বাভাবিক। একটু মিম জানিয়ে রাখতে চাই, প্রথমবার ভোটের প্রসঙ্গ যেহেতু আসলো, আবার ভোট বর্জনের প্রসঙ্গ এসেছে। ভোট বর্জন হয়েছে এখন পর্যন্ত 3টি প্যানেলের, যতটুকু আমরা জানতে পেরেছি, এবং ব্রিফিং করে আসলে তারা বর্জন করছে। এই বিষয়ে আসলে বিস্তারিত জানবো হচ্ছে হোসেন জাহিদের থেকে। জাহিদ, আমরা যেমনটা জেনেছি আসলে কিছুক্ষণ আগেও ঠিক সংবাদ সম্মেলন করেই ভোট বর্জন করা হলো। জানতে চাই যে এখন পর্যন্ত কতগুলো প্যানেল থেকে আসলে ভোট বর্জন করা হয়েছে এবং তাদের অভিযোগের প্রেক্ষিতে আসলে কি? অনেকের আগে তো বিকেলে ছাত্রদল এই নির্বাচনকে বর্জন করেছেনই, এই নির্বাচনে অসঙ্গতি নেই। একটু আগেই বিশেষ করে বাম সমর্থিত যে প্যানেলগুলো ছিল, বিশেষ করে সম্প্রীতির ঐক্য, যেখানে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর নেতাকর্মীরা সেখানে নির্বাচন করেছিলেন। এর পাশাপাশি অন্যান্য যে প্যানেল সংসদ পর্ষদ, সেই পর্ষদেও ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ অন্যান্য বাম সমর্থিত প্যানেলের প্রার্থীরা এখানে নির্বাচন করেছিলেন। এদের সঙ্গে যুক্ত হয়েছেন মূলত স্বতন্ত্র যে প্যানেলের যে প্রার্থীগুলো ছিলেন তারাও। এই সম্মিলিতভাবে যৌথ ব্রিফিংয়ের মাধ্যমে তারা এখানে
একটু আগেই নির্বাচনকে বয়কট করেছেন এবং নির্বাচনের ফলাফলকে বর্জন করেছেন, যেটি আসলে এখনো ঘোষণা করা হয়নি। এবং কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ তারা এখানে উত্থাপন করছিলেন। তারা বলছিলেন যে আসলে পোলিং এজেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয় সেটি আসলে আজকে সকালে 2 ঘন্টা সেটি আসলে পোলিং এজেন্ট দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। একই সঙ্গে অমোচনীয় কালি যেটি আসলে আঙুলে দেওয়া হয় সেটিতেও আসলে খুব স্পষ্ট করে দেওয়া হয়নি, সেখানেও বেশ কারচুপি হওয়ার আশঙ্কা তারা করেছেন। একই সঙ্গে তারা বলছেন যে আসলে ডোপ টেস্ট নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, এত চেষ্টা, কিন্তু সেই ডোপ টেস্টের ফলাফল, নির্বাচন শেষ হয়েছে কিন্তু ডোপ টেস্টের ফলাফল এখনও দেওয়া হয়নি। এমন প্রেক্ষাপটে কোনো ডোপ টেস্টের প্রার্থিতা যদি কারো বাতিল হয়ে যায় সেক্ষেত্রে তার ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে ফলাফল কি চেঞ্জ হবে কিনা, এমন নানা সংকটের কথা তারা তুলে ধরছিলেন। এবং এই অভিযোগ তারা করছিলেন কয়েকটি হলের কয়েকটি কেন্দ্রে। তারা বলছেন ছাত্র শিবিরের প্যানেলের পক্ষে তারা লিফলেট প্রচার করতে দেখেছেন বলে তারা অভিযোগ করেছেন। এই সকল সম্মিলিত অভিযোগ নিয়ে তারা বলছেন এগুলো আসলে পক্ষপাতদুষ্ট আচরণ এবং এই আচরণের কারণে এই নির্বাচন কমিশন যেমন প্রশ্নের ঊর্ধ্বে নয়, একই সঙ্গে নির্বাচনও প্রশ্নের ঊর্ধ্বে নয়। এই সকল যুক্তি দেখিয়ে তারা নির্বাচন বয়কট করেছে। একই সঙ্গে তারা নতুন দাবিও জানিয়েছেন। তারা বলছেন নতুন করে নির্বাচন আয়োজন করতে হবে এবং সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, পুনরায় তফসিল ঘোষণা করতে হবে। এই সকল দাবি দেওয়া নিয়েই মূলত আজকে সংবাদ সম্মেলন ছিল। বিকাল থেকে শুরু করে এখন পর্যন্ত 4 থেকে 5টি প্যানেল ইতিমধ্যেই এই নির্বাচনকে বর্জন এবং বয়কট করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে অবস্থান করে খোঁজ খবর নিচ্ছি। এখনো গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। আমরা চেষ্টা করবো সেটি জানতে পারলে ঠিক কয়টি প্যানেল আসলে এই নির্বাচনকে বয়কট করলেন সত্যি জানানোর জন্য। অনেক জাকসু নির্বাচনে কিন্তু মিম একটা নাটকীয়তা তৈরি হয়েছে, যেমনটা হোসেন জিয়াদ বলছিলেন। এখন থেকে প্রায় 4 থেকে 5টা প্যানেল সম্ভবত হচ্ছে বয়কট করেছে নির্বাচন, এবং এছাড়াও আসলে এখনো শঙ্কা তৈরি হয়েছে যে নির্বাচনের সবশেষ ফল আসলে প্রকাশ করার পরে সেখানকার পরিস্থিতি কেমন তৈরি হয়। এই জাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ পুরো সাফার এলাকাতেই বাড়তি একটা নিরাপত্তা নেওয়া হচ্ছে। সে বিষয়ে বিস্তারিত একটু জানবো সহকর্মী হুমায়ুন কবিরের কাছ থেকে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে রয়েছেন। হুমায়ুন, একটু জানাবেন ভোট গণনা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, এবং সকাল থেকে যেহেতু ভোট গ্রহণ শুরু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর চোখে কোনো অপ্রীতিকর কিছু ধরা পড়েছে কিনা? মিম, আপনি যেমনটি বলছিলেন উচ্ছ্বাস এবং উদ্দীপনার মধ্য দিয়ে এবং ভোট বর্জন উচ্ছ্বাস সবই ছিল, কিন্তু সব কিছু মিলিয়ে কিন্তু আজকের বহুল কাঙ্ক্ষিত যে জাকসু নির্বাচন সেটি কিন্তু ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। এখন ভোট গণনার কাজ চলছে এবং এই ভোট গণনাকে ঘিরে কিন্তু মোটামুটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুপুরের পর থেকে কিন্তু পুলিশ, আনসার বাহিনীর পাশাপাশি বিজিবিও কিন্তু 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মূল যে ফটক রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, সেই মূল ফটকে বিজিবি সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছেন স্ট্রাইকিং ফোর্স হিসাবে। এবং এই মূল ফটক ছাড়াও আরও 3টি ফটকে, ঝুঁকিপূর্ণ যে 3টি ফটক রয়েছে সেখানে কিন্তু বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন যাতে কোনো রকমের উচ্ছৃঙ্খল কোনো ঘটনা না ঘটতে পারে। কারণ আজকে যেহেতু ছাত্রদল সহ 5টি প্যানেল কিন্তু পূর্ণ প্যানেল নির্বাচন বর্জন, ভোট বর্জন করেছে, সে কারণে কিন্তু গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। সে কারণেই কিন্তু এই ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং নির্বাচন কমিশন কার্যালয়ে কিন্তু এ পর্যন্ত আমরা জেনেছি 21টি হলের মধ্যে 17টি হলের ব্যালট ভোট দেওয়া সে ভোট কার্যক্রম শেষে কিন্তু 17টি হলের যে ব্যালট পেপার কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন কার্যালয়ে এসে পৌঁছেছে এবং সেগুলো কিন্তু সবগুলো একেবারে পৌঁছানো, 21টি হলের ব্যালট পৌঁছার পরে কিন্তু সেই ব্যালট বক্সগুলো গণনা কাজ শুরু হবে। মধ্যরাতের পর হয়তো ভোট গণনার কার্যক্রম শেষ হতে পারে, এমনটি কিন্তু আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি। এছাড়া আসলে আমরা জেনেছি যতটুকু যে এই ধরনের আজকে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে আসলে কারচুপির যে অভিযোগ আনা হয়েছিল, জাল ভোট এবং কারচুপির অভিযোগ এনেছে, ডবল ব্যালট নিয়ে সিল মারা সহ নানা অভিযোগে কিন্তু ছাত্রদল নির্বাচন বর্জন করেছে। এবং পাশাপাশি কিন্তু আমরা আরও সব মিলিয়ে 5টি পূর্ণাঙ্গ প্যানেলকে নির্বাচন বর্জন করতে দেখেছি। নির্বাচন কমিশনকে ছাত্রদল সহ যে 5টি প্যানেল নির্বাচন বর্জন করেছে তারা একটি অস্বচ্ছ এবং অযোগ্য নির্বাচন কমিশন হিসাবে কিন্তু তারা বলছেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের নিরাপত্তার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত। রায়েরবাজারে ৭১-এর ও জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা। এ সময় ৭১ এবং ২৪-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন নবনির্বাচিত ভিপি ও জিএস। বলেন জুলাই শহীদ ও শিক্ষার্থীদের আমানতের খেয়ানত হতে দেবেন না তারা।
অন্যদিকে হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ জানান ডাকসু নেতারা। শাহাদাত অভ্রের প্রতিবেদন। বুলেট আর আগ্নেয়াস্ত্রের সামনে বুক পেতে দেওয়া জুলাই যোদ্ধারা দেখিয়েছে নতুন বাংলাদেশের স্বপ্ন। সেই স্বপ্নের কারিগরদের তীর্থস্থান ধরা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। ডাকসু নির্বাচনে যেন পড়েছে তারই প্রতিফলন। তাই বিজয়ের পর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নবনির্বাচিত প্রতিনিধিরা জুলাই শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানান ও কবর জিয়ারত করেন সাদিক কায়েম ও এস.এম. ফরহাদ। এ সময় তারা বলেন ৭১ ও ২৪-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান তারা। নবনির্বাচিত ডাকসু জিএস এস.এম. ফরহাদ বলেন তাদের বিজয় শুধু ছাত্র শিবিরের না, এ বিজয় শিক্ষার্থীদের। এ সময় হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে বলেও জানান ডাকসুর নেতারা। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে ওই স্পেসিফিক ওই ইস্যুতে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সবকিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। দীর্ঘ সময় যাবৎ যে এক ধরনের জুলুম এবং নিষ্পেষণের ভিতর দিয়ে গিয়েছি, আমরা মূলত আমাদের শহীদদের কারণে একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং পরবর্তীতে ক্যাম্পাসে যে ইতিবাচক পরিবর্তনগুলো আমরা দেখেছি, পুরো বাংলাদেশে যে পরিবর্তনগুলো দেখেছি সেটি মূলত শহীদদের এই আত্মত্যাগের কারণেই। আমরা এই কারণেই এখানে এসে শহীদদের স্মরণ করে তাদেরকে দোয়ায় স্মরণ করার মাধ্যমে আমরা কার্যক্রম শুরু করেছি। ভিপি সাদিক কায়েম বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ গণতান্ত্রিক বার্তা পৌঁছে দিতে চান তারা। বলেন শহীদরাই প্রেরণার বাতিঘর, তাই তাদের আকাঙ্ক্ষা নতুনভাবে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাবে ডাকসুতে নির্বাচিতরা। জুলাই বিপ্লব পরবর্তীতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তীতে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা একসাথে কাজ করব। তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে আমরা একসাথে কাজ করব। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ সবাই মিলে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে বিনির্মাণ করব। জুলাইয়ের আমানত সঠিকভাবে রক্ষা করারও প্রত্যয় জানান শিবির সমর্থিত এই প্যানেলের নির্বাচিতরা। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সব দল একমত হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন সংস্কার, নির্বাচন আর ভোট আলাদা বিষয়। অনুষ্ঠানে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন ৩০০ আসনে প্রার্থী দিয়ে কাজ করছে তাদের দল। সেমিনারে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন রাজনীতিতে এজেন্সির প্রভাব বন্ধ করতে হবে। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যত্যয় ঘটলে তা জাতির জন্য বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। বিস্তারিত আতিক মিসবা লগ্নের প্রতিবেদনে। সব দলগুলো মতামত দিয়েছে, কিন্তু সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারের আয়োজন করে নাগরিক কোয়ালিফিকেশন। অংশ নেন রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা। আলোচনায় উঠে আসে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ও সংস্কারের বিষয়। নির্বাচনের আগে দলগুলোর ব্যক্তিগত সংস্কারের আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। উদ্বেগ জানান আগের সরকারে প্রশাসনের প্রভাব নিয়ে। আমরা ভাবি ইউনুটা আমার হবে কিনা, ডিসিটা আমার নিয়ন্ত্রণে থাকবে কিনা। তার মানে এখনো পর্যন্ত মনস্তাত্ত্বিক ভাবে আমরা ধরে নিয়েছি যদি অ্যাডমিনিস্ট্রেশন আমার নিয়ন্ত্রণ থাকে তাহলে নির্বাচন রেজাল্টে আমার একটা দৃশ্যমান একটা ব্যবধান আমি নিয়ে আসতে পারবো যেটা আমার পক্ষে কাজ করবে। সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা। জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন একমাত্র তাদের দলই ৩০০ আসনে প্রার্থী দিয়ে কাজ করছে। সেমিনারে জুলাই সনদের আইনি ভিত্তির পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে অনাস্থার কথাও জানান তিনি। এই সংবিধান জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই কথা যখন বলি কেউ কেউ মনে করেন যে জামাত ইসলামী নির্বাচন চায় না, কিন্তু অত্যন্ত মজার ব্যাপার হচ্ছে জামাত ইসলামী একমাত্র দল বলতে হবে যারা ৩০০ আসনের নির্বাচনের প্রার্থী দিয়ে ময়দানে মাঠে কাজ করছে। বাস্তবতা মেনেই নির্বাচনের দাবি জানান গণ অধিকার সাধারণ সম্পাদক রাশেদ খান। আর নির্বাচন পরবর্তী সময়ে সংস্কার নিয়ে আইনগত বাধ্যবাধকতা ও অঙ্গীকারের দাবি জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের ঐক্যমত থাকা দরকার ছিল, এই মুহূর্তে আসলে আমাদের একতার যে প্রশ্ন সেটাই এক ধরনের প্রশ্নবিদ্ধ। যৌক্তিক জায়গাটা আমরা মনে করি যে হ্যাঁ, অনাস্থাকে দূর করার জন্য একটা আইনগত বাধ্যবাধকতা থাকা দরকার। ঐকমত্য, অঙ্গীকার এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যদি অঙ্গীকারেই আমরা আস্থা স্থাপন করতে পারছি না, সে কারণে আইনগত একটা বাধ্যবাধকতা জায়গাটা তৈরি করা দরকার যে আগামী জনপ্রতিনিধিরা ঐকমত্যের সংস্কারগুলো বাস্তবায়ন করবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংস্কার, বিচার ও ভোট পরস্পর নির্ভরশীল নয়। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে একমত সব দল। এছাড়া ঐক্যমত্য কমিশনে গৃহীত কোনো সিদ্ধান্ত বিতর্কিত হয়ে উঠতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন সালাউদ্দিন আহমদ। সংস্কার, বিচার এবং নির্বাচন এগুলো কি পরস্পর নির্ভরশীল বিষয়? এখানে পরিষ্কারভাবে বলতে গেলে এগুলা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্সি, কোনটার উপরে কোনোটা নেই। তার মানে এগুলো পরস্পর নির্ভরশীল বিষয় নয়। নির্বাচন অনুষ্ঠানটি নির্বাচনী আইন, নির্বাচনী ব্যবস্থাপনা ইত্যাদির উপর নির্ভরশীল। সেই জন্য এই আইন কানুনগুলো ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে সংশোধনের প্রস্তাবগুলো গৃহীত হয়েছে সেগুলো অবশ্যই নির্বাচনের আগে বাস্তবায়ন হওয়া দরকার। সেমিনারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা নেই। ব্যত্যয় ঘটলে তা হবে জাতির জন্য বিপজ্জনক। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলম কমিটমেন্ট, এখানে এই বিষয়ে আমাদের ফুল কমিটমেন্ট। এটার কোনো ব্যত্যয় হবে না এবং এটা যদি কোনোভাবে এটার কোনো কেউ এটাকে ব্যত্যয় করার চেষ্টা করেন সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয়। দেশ ও জাতির কল্যাণে নির্বাচন আয়োজনে সকলকে একযোগে সাহায্য করতে আহ্বান জানান প্রেস সচিব। আতিক মেজবাহ লগ্ন, এখন, ঢাকা। 4টি সংসদীয় আসন বহালের দাবিতে আবারও 3 দিনের সকাল সন্ধ্যা হরতাল সহ নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সন্ধ্যা 6টায় এই ঘোষণা দিয়ে চলমান হরতাল স্থগিত করে তারা। হরতালে দিনভর জেলার সকল সড়ক মহাসড়ক বন্ধ রাখা হয়। এছাড়াও বন্ধ থাকে সকল দোকানপাট। এর আগে 4 সেপ্টেম্বর আসন কমিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। তারপর থেকে হরতাল কর্মসূচি পালন করে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে জানায় কমিটির নেতারা। আগামী রবিবার আমরা বাগেরহাট জেলায় যে নির্বাচন কমিশনের অফিস আছে, জেলা প্রশাসকের অফিস সহ প্রতিটি উপজেলায় যেখানে যেখানে আমাদের নির্বাচন কমিশনের অফিস আছে সেই অফিসগুলোতে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি সকাল 8টা থেকে 4টা পর্যন্ত। এবং সোম, মঙ্গল, বুধ এই 3 দিন আমরা সকাল সন্ধ্যা হরতালে ডাক দিয়েছি। এবং আমাদের এই 4 দিনের কর্মসূচির মধ্যে আমরা যদি কোনো ধরনের কোনো আশ্বাস না পাই নির্বাচন কমিশন থেকে, আমরা আরও কঠিন কর্মসূচিতে যাব। রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী আবির হোসেনকে গুলি ও 2জনকে হত্যা মামলায় পলাতক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আর এই বিষয়ে আদেশের জন্য 16 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, এক থানার পুলিশ অন্য থানা এলাকায় গিয়ে নির্বিচারে নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে গুলি চালিয়েছে। গুলি করে মেরে ফেলার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে পুরস্কারও নিয়েছে আসামিরা। পরে স্টেট ডিফেন্স সব আসামিদের এই মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করে বলেন, শিক্ষার্থীদের হত্যার এই সকল অভিযোগ মিথ্যে। এদিন এই মামলার পলাতক আসামিদের কেন গ্রেফতার করা যাচ্ছে না এ নিয়ে ক্ষোভ জানায় ট্রাইব্যুনাল 1। পরে চিফ প্রসিকিউটর বলেন, সারা দেশ খুঁজে আসামিদের গ্রেফতারের সক্ষমতা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার নেই। কার্নিশে ঝুলে থেকে বাঁচার চেষ্টা করছিলেন, তখন 2জন পুলিশ অফিসার, একজন এএসআই চঞ্চল আর একজন এসআই তরিকুল, তারা 2জনে মিলে 6 রাউন্ড গুলি করে পরপর তাকে হত্যা করার উদ্দেশ্যে। তাকে প্রথমে তারা বলে যে তুমি লাফ দাও এখান থেকে, তাকে লাফ দিতে বলা হয়েছে যাতে লাফ দিয়ে পড়ে সে মরে যায়। সে যখন সেটা করেনি তখন তাকে পরপর 6 রাউন্ড গুলি করা হয়। আপনারা বুঝতেই পারছেন 6 রাউন্ড গুলি করার অর্থ হচ্ছে যে তাকে হত্যা করার উদ্দেশ্যই সেখানে ছিল। পরবর্তীতে এই 6 রাউন্ড গুলি করার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায়, মেইন স্ট্রিম মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং এর ভিত্তিতে পরবর্তী সময়ে যে 2জন এই গুলি বর্ষণ করেছিল তাদের একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়, আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়। কক্সবাজারের মহেশখালী দ্বীপের দুর্গম পাহাড়ে র্যাব, পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল দেশীয় অস্ত্র। অভিযানে জ্বালিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসীদের বেশ কয়েকটি গোপন আস্তানা। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এসব আস্তানায় নিয়মিতভাবে তৈরি হতো দেশীয় অস্ত্র, যা পৌঁছে যেত বিভিন্ন অপরাধী চক্রের হাতে। মন্তস বেদগর তথ্য ও মোহাম্মদ রাসেলের তোলা ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের গহীন পাহাড়।
প্রায় জনশূন্য পাহাড়ের আঁকাবাঁকা দুর্গম পথ পেরিয়ে এগিয়ে যাচ্ছে র্যাব সহ যৌথ বাহিনী। তথ্য ছিল এই দুর্গম পাহাড়েই মজুত রয়েছে বিপুল অবৈধ অস্ত্র। বৃহস্পতিবার সকাল 10টা থেকে শুরু হওয়া র্যাব পুলিশের যৌথ অভিযানে দুপুর গড়িয়ে যায়। দুপুর 12:30টায় অভিযানে যোগ দেয় নৌবাহিনী। 3 বাহিনীর 220 জন সদস্য ও 40 জন স্থায়ী স্বেচ্ছাসেবকের 4 ঘন্টার টানা অভিযানে মেলে অন্তত 4টি গোপন আস্তানার খোঁজ, যেখানে নিয়মিতভাবে তৈরি করা হতো বিপুল দেশীয় অস্ত্র। অভিযানে উদ্ধার করা হয় 10টি আগ্নেয়াস্ত্র ও 30 রাউন্ড কার্তুজ। র্যাব কর্মকর্তা জানান, এ পাহাড় ঘিরে সক্রিয় অন্তত 4টি সন্ত্রাসী দল। চিংড়িঘের ও লবণমাঠ দখল ঘিরে এলাকায় আধিপত্য বিস্তার করছিল সন্ত্রাসীরা। আর পাহাড়ের ভ্রাম্যমাণ কারখানায় তৈরি অস্ত্র পাচার হতো স্থানীয় ও আন্তজেলা অপরাধ চক্রের কাছে। এই দ্বীপে অনেকগুলো মাছের এবং লবণের ঘের আছে। এই মাছ এবং লবণের ঘেরের দখলদারিত্ব নিয়ে এখানকার বিভিন্ন বাহিনীর মধ্যে সবসময় একটি দ্বন্দ্ব লেগে আছে। পানের ব্যাগের মধ্যে লুকায়িত অবস্থায় 7টি আগ্নেয়াস্ত্র যখন পাচার হচ্ছিল, আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করে সেই 7টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। মহেশখালীর এই গহীন পাহাড়ি এলাকার পার্শ্ববর্তী ইউনিয়নেই গড়ে উঠেছে 1200 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ প্রকল্প, এলএনজি টার্মিনাল, এসপিএম প্রকল্পের মতো মেগা প্রকল্প। ফলে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা থেকে অব্যাহত রাখা হবে যৌথ অভিযান। প্রত্যেকটা ইনস্টলেশনের জন্য একটা করে ফোর্স তো আছেই, এছাড়াও আমরাও সচেতন আছি। আপনারা দেখেছেন আমরা শুরু করেছি আমাদের পদচারণা এবং নিয়মিত ব্যবধানে আমরা এখানে অপারেশন করব। সন্ত্রাসীদেরকে এখানে তাদের শিকড় গাড়তে দিব না, একসময় এদের শিকড় আমরা উপরে তুলব। মহেশখালীর পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান আর বিপুল দেশীয় অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে স্পষ্ট হলো, এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল অপরাধ চক্রের অস্ত্র সরবরাহ নেটওয়ার্ক। এখন কক্সবাজার। 3 দিন হোটেল বন্দি থাকার পর অবশেষে নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। নেপালের ত্রিভুবন বিমানবন্দরে 5 ঘন্টার বেশি অপেক্ষা শেষে বিকেল 4:30টায় ফুটবল দল সহ 56 বাংলাদেশিকে নিয়ে কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাহিনীর বিশেষ এই ফ্লাইট। ভয়াবহ অভিজ্ঞতা কাটিয়ে ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তাবিত আওয়াল। বিস্তারিত জানাচ্ছেন শরীফ রওশন। নেপালে টালমাটাল পরিস্থিতিতে উৎকণ্ঠা আর শঙ্কা সব যেন ঘিরে ধরেছিল জামাল তপুদের। অবশেষে দেশে ফেরার আপ্রাণ চেষ্টা সফল হয়েছে। মুক্ত হাওয়ায় প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে স্বস্তি ফিরেছে ফুটবলারদের চোখে মুখে। শুধু ফুটবলার নয়, শঙ্কার মেঘ কাটিয়ে বিমান বাহিনীর বিশেষ বিমানে ফিরেছেন কোচিং স্টাফ, সাংবাদিকসহ 56 জন বাংলাদেশি। তবে সকাল 9টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সব আনুষ্ঠানিকতা সারার পরও উদ্বেগ যেন কাটছিলই না। বিমানবন্দরেই অপেক্ষা করতে হয় আরও 5.5 ঘন্টা। সেখান থেকে দেশে পৌঁছানোর আগ পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই ছিল চ্যালেঞ্জিং। নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকগণকে নিরাপদে দেশে প্রত্যাবর্তন করানোর এই মিশনে আন্তরিক সহযোগিতার জন্য আমি প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, নেপালে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নেপালের হোটেল বন্দি ভয়ালো দিনগুলোর স্মৃতি বহুদিন তাড়া করে ফিরবে ফুটবলারদের। তাই তো জামাল তপুদের মানসিকভাবে চাঙ্গা রাখতে বিশেষ পরিকল্পনায় আছে বাফুফের। একটা ট্রমার সময় অনেক ফিজিক্যাল ইনজুরিও হয়, যেটা অনেক সময় বোঝা যায় না বিকজ অফ দ্য ইনিশিয়াল শক। তো আমরা ওই ফিজিক্যাল ইনজুরির জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। ইন দ্য মিন টাইম, যেটা আবারও বলেছি, বাংলাদেশ আর্মড ফোর্সেস কিন্তু ওনাদের সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্সও প্রস্তুত রেখেছিল এবং আমাদেরকে সহযোগিতার জন্য বলেছিলেন যে যখন যেখানে লাগে ওনারা প্রস্তুত আছে। অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে খুব একটা সময় নেই হ্যাভিয়ার ক্যাব্রেরার শিষ্যদের। এখন দেখার বিষয়, নেপালে পার করা কঠিন সময় ভুলে কত দ্রুত নিজেদের প্রস্তুত করতে সক্ষম হন জামাল তপুরা। শরীফ রওশন, এখন ঢাকা। এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচের মাধ্যমে মিশন শুরু করছে বাংলাদেশ। তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে বড় ব্যবধান নয়, বরং জয় দিয়ে আসর শুরুর পরিকল্পনা লিটন দাসদের। তবে আবুধাবির গরম হতে পারে ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ। শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে 8:30টায়। রেজাউল করিমের প্রতিবেদন।
এশিয়া কাপের মঞ্চ প্রস্তুত হয়েছে আগেই। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা জয়ের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। বড় ব্যবধান নয়, ছন্দে থাকা বাংলাদেশের এই ম্যাচকে ঘিরে লক্ষ্য কেবল জয়। তারা যদি ভালো ক্রিকেট খেলে বসে সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন বড় ব্যবধানে জেতাটাও কষ্টকর হয়ে যাবে। সো আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করবো এবং ম্যাচ জেতার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল মেন টার্গেট ম্যাচ জেতা। বাংলাদেশ দল আরব আমিরাতে এসেছে সেরা ছন্দ নিয়ে। টানা 3 সিরিজ জয়ের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে লিটন দাসের দল। এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 20 ওভারে মাত্র 94 রান তোলে হংকং। বাংলাদেশ দলও চাইবে অল্প রানে দলটিকে বেঁধে রাখতে। ফর্মে থাকা তাসকিন আহমেদ অবধারিতভাবেই পেস বোলিংয়ের নেতৃত্বে থাকবেন। অফ স্পিনার শেখ মাহাদিকে দেয়া হতে পারে পাওয়ার প্লেতে বল করার দায়িত্ব। ডেথ ওভার স্পেশালিস্ট মুস্তাফিজের সাথে জুটি গড়তে পারেন আরেক পেসার তানজিম সাকিব। অন্যদিকে লেগ স্পিনার রিশাদ হোসেন হতে পারেন বাংলাদেশ দলের চমক। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন আছেন ছন্দে। ওপেনিংয়ে দলের দায়িত্ব সামলাতে পারেন এই দুজন। লিটন দাসের শেষ ম্যাচগুলো তাকে দেবে আত্মবিশ্বাস। ডেথ ওভারে শামীম হোসেন ও জাকের আলীর রান তোলার সক্ষমতা থাকায় মিডল অর্ডারের ভরসার নাম হতে পারেন এই দুজন। শেষ 5 ম্যাচের হিসাবে বাংলাদেশের পরিসংখ্যানের খাতাটাও রঙিন। 4 জয়ের বিপরীতে টাইগাররা হেরেছে মাত্র 1 ম্যাচে। অন্যদিকে এই হিসাবে অনেকটা পিছিয়ে থাকবে হংকং। শেষ 5 ম্যাচে 3 হারের বিপরীতে তাদের জয় 2টি। হংকংয়ের বিপক্ষে খেলার তেমন অভিজ্ঞতা নেই বাংলাদেশের। 2014 সালের টি-20 বিশ্বকাপে এই দলটির বিপক্ষে মুখোমুখি হয় টাইগাররা। সেই ম্যাচটি অবশ্য জয় পায় হংকং। তবে এবারের ম্যাচে জয় দিয়ে সেই স্মৃতি কিছুটা হলেও ভোলাতে চাইবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে আবুধাবির গরম হতে পারে উভয় দলের জন্যই বড় চ্যালেঞ্জ। রেজাউল করিম, এখন। শেষ করছি এখন সন্ধ্যে। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। অনেকেই তার পরাজিত হওয়ার ভয়ে অনেকে নির্বাচন বর্জন করে নিচ্ছে। শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে যদি কেউ আসলে নির্বাচন বর্জন করে থাকে সেক্ষেত্রে আসলে এটাতে আমাদের কোনো কিছু বলার নেই। আমরা এই অনিয়মের নির্বাচনকে বয়কট করছি এবং দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। জাকসুতে কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন ছাত্রদল সহ 5টি প্যানেলের। পরাজয়ের ভয়েই বয়কট, দাবি ছাত্র শিবির ও স্বতন্ত্র প্রার্থীর। ভোট শেষে চলছে গণনা। ফেব্রুয়ারির নির্বাচনে একমত সব দল, বলছে বিএনপি। 300 আসনের প্রার্থী নিয়ে কাজ করছে জামায়াত। রাজনীতিতে এজেন্সির প্রভাব বন্ধের দাবি এনসিপির। পলাতক আসামিদের গ্রেফতার না করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষোভ। গ্রেফতারের সক্ষমতা নেই তদন্ত সংস্থার, জানালো প্রসিকিউশন। কক্সবাজারে মহেশখালীর দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান। সন্ত্রাসীদের গোপন আস্তানা থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার। এবং 3 দিন আটকে থাকার পর নেপাল থেকে দেশে ফিরল জাতীয় ফুটবল দল। এশিয়া কাপে রাতে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে লিটন মুস্তাফিজরা। এই ছিল এখন সন্ধ্যা। এখন টেলিভিশনের ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।